আজকের গল্প মিসেস কুমুদিনী চৌধুরী। গল্পটি হেমেন্দ্র কুমার রায় রচিত কিশোর ভৌতিক সমগ্র বইটি থেকে নেওয়া হয়েছে। পাঠে কল্পনা আর আমি মনতোষ। তাহলে শোনা যাক গল্পটি। আমি ঔপন্যাসিক, কিন্তু বাড়িতে চেনা অচেনা লোকের আসা যাওয়ায় অতিষ্ঠ হয়ে সোজা চলে গেলাম ঝাঁঝায়। রেল লাইনের কাছেই একটা ছোট বাংলো বাড়ি ভাড়া নিয়ে বেশ নেড়ালায় ভালো ছিলাম। এখানে এসে মর্নিং ওয়াক করি আর দুপুর ও রাত্রে উপন্যাস লিখি। কিছুদিনের মধ্যেই কয়েকজন লোকের সাথে আলাপ হয়ে গেল, তাতে আমার সময় আরো ভালো কাটতে লাগলো। প্রথমেই আলাপ হলো মিসেস কুমুদিনী চৌধুরীর সাথে। উনি বিধবা, স্বামীর সঙ্গে পেশোয়ারে থাকতেন। স্বামীর মৃত্যুর পর ঝাঁঝায় এসে একটা লনওয়ালা বাংলো ভাড়া নিয়েছেন। তার সন্তানাদি নেই, ধর্মে তিনি খ্রিস্টান। আরেকজন বন্ধু হলেন ক্যালকাটা ইউনিভার্সিটির রিটায়ার্ড প্রফেসর, বছর 50 অমূল্যবাবু। ইনি নিজের সাবজেক্ট অ্যানথ্রোপোলজি ছাড়াও পরলোক এবং প্রেততত্ত্বে বিশেষ পারদর্শী। দেখা হলেই প্রেতের সম্বন্ধে দু একটা গল্প বা তত্ত্ব শুনিয়ে দেন। এছাড়াও রেলের ডাক্তার গোবিন্দবাবুও আমার বন্ধু হয়েছেন। তিনি খুব সাদাসিধে ভালো মানুষ, কিন্তু ভূতের ভয়ে রাত্রে, বিশেষত সন্ধ্যার পরে, তিনি অমূল্যবাবুর আশেপাশেও থাকেন না। সেদিন সন্ধ্যার কিছু আগে অমূল্যবাবুর সঙ্গে কথা প্রসঙ্গে আমি পিশাচ সম্বন্ধে সন্দিহান হওয়ায় উনি বললেন পিশাচ সর্বদাই ছিল এবং এখনো আছে। আমার পিশাচ কি জিজ্ঞাসার উত্তরে বললেন, দুষ্ট প্রেতাত্মারা মানুষের অরক্ষিত দেহে আশ্রয় নিয়ে জীবন্ত মানুষের মতোই থাকে, চলে ফিরে বেড়ায়। তুমি আমি চোখে দেখে কিছুই বুঝতে পারবো না, কিন্তু রাত্রে তারা ভয়ঙ্কর। রাত্রে তারা মানুষের রক্ত চুষে খায়। ওই গলার পাশে যে জুগুলার ভেন, তার টাটকা গরম রক্ত। এই জীবন্ত মৃতদেহরাই পিশাচ। এই কনভিকশন নিয়ে বলা কথাগুলো শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আর মনে পড়লো ঝাঁঝাতে অ্যানিমিয়া হচ্ছে খুব, কিন্তু কোনো কারণ ডাক্তাররা খুঁজে পাচ্ছেন না। ঠিক এই সময় কুমুদিনী ঘরে ঢুকে হাসতে হাসতে বললেন, কিসের গল্প হচ্ছে? ও, ভূতের গল্প বুঝি? বেশ বেশ, ভূতের গল্প শুনে ভয় পেতে খুব ভালোবাসি। অমূল্যবাবু, আমাকে ভয়ানক ভূতের গল্প বলুন না। অমূল্যবাবু বললেন, ভূত না কি তা তো জানি না, তবে আমি পিশাচের কথা বলছিলাম বটে। কুমুদিনী খানিক ভয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা অমূল্যবাবু, পিশাচের কথা সত্যিই কি আপনি বিশ্বাস করেন? অমূল্যবাবু গম্ভীর স্বরে বললেন, সত্যি বিশ্বাস করি। খালি তাই নয়, আমার ধারণা সম্প্রতি এই ঝাঁঝাতেই বোধহয় পিশাচের উপদ্রব হয়েছে। কুমুদিনী আরো ভয়ে ম্লান হয়ে গেলেন। বললেন, আপনার এমন গাঁজাখোরের ধারণার কারণটা কি শুনি? অমূল্যবাবু স্থির ভাবে বললেন, আজকাল হঠাৎ 3-4 মাস ধরে এখানে অ্যানিমিয়া হচ্ছে খুব। অনেকে মারাও যাচ্ছে, কিন্তু কেন? কুমুদিনী হাসতে হাসতে উঠে দাঁড়িয়ে বললেন, বেশ তো অমূল্যবাবু, আপনি একটা পিশাচকে বন্দি করার চেষ্টা করুন না। হ্যাঁ, সেই চেষ্টাই করব। ভূত না মানলেও সেদিন বাড়ি ফিরে আসার সময় মনে হচ্ছিল প্রতি ঝোপে ঝাড়ে অপেক্ষা করা পিশাচগুলো আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। প্রতিদিন সকালের মতো আমার বাড়ির বারান্দায় সেদিন আমি আর অমূল্যবাবু চা খাচ্ছিলাম। হঠাৎ দেখি ডাক্তার গোবিন্দবাবু হনহনিয়ে চলেছেন কোথাও। তাকে চেঁচিয়ে চা খেয়ে যাবার জন্য ডাকলাম। উনি এসে বললেন, তাড়াতাড়ি চা দিন, বসবো না। মিসেস চৌধুরীর মালির ছেলের হঠাৎ খুব অ্যানিমিয়া হয়েছে। কাল বিকেলে দেখেছিলাম, মনে হচ্ছে বাঁচবে না। হঠাৎই রোগের বাড়াবাড়ি দেখে কিন্তু খুব আশ্চর্য হচ্ছে, আর কারণ কি তাও তো বুঝছি না। ঝাঁঝা বেশ সুন্দর স্বাস্থ্যকর জায়গা। অমূল্যবাবু চায়ের কাপটা ঠক করে টেবিলে রেখে ভুরু কুঁচকে বললেন, ডাক্তার, তোমার যদি আপত্তি না থাকে আমরাও যাব তোমার সঙ্গে। মালির ছেলে গদাধর রোজ আসে ফুল দিতে, দিব্যি সুন্দর স্বাস্থ্যবান। হ্যাঁ, কাল আর আজ তো আসেনি।
কিন্তু দুদিনের মধ্যে অ্যানিমিয়াতে এত কাইল হয়েছে, কিন্তু তা তো হবার নয়। গদাধরকে পরীক্ষা করে ডাক্তার বললেন, রোগ যদি আর একটুও বাড়ে তবে আমি বাঁচাতে পারবো না। ডাক্তারের পরীক্ষার পর অমূল্যবাবু মালির ঘরে গিয়ে গদাধরের গায়ের চাদর খুলে সারা শরীর খুঁটিয়ে পরীক্ষা করে ডাক্তারকে ডেকে জিজ্ঞাসা করলেন, জুগুলার ভেনের ওপর কিসের দাগ? ডান আর বাঁ দিকে দুদিকেই। ডাক্তার বললেন, বোধহয় কিছু কামড়ে দিয়েছে, কিন্তু ঘর তো ঝকঝকে পরিষ্কার, এখানে ইঁদুর কামড়েছে মনে হয়, কারণ দাগগুলো বেশ শার্প। অমূল্যবাবু বললেন, দুদিকেই আবার ঠিক যুগলার ভেনের ওপরে? এ তো প্রায় অসম্ভব। অমূল্যবাবু যেন প্রায় হুকুমের স্বরে ডাক্তারকে বললেন, তোমার কটা কুলি আর স্ট্রেচারটা পাঠিয়ে দাও, ওকে আমি আমার বাড়িতে নিয়ে শুশ্রূষা করব, এখানে ঠিক দেখাশোনা হচ্ছে না। মালি বাদো বাদো স্বরে বলল, মাইজি শুধু দুপুরে একটু ঘুমোন, সকালে আর রাত্রে ওর কাছেই থাকেন। মাইজি আমাকে দিয়ে হেপটাগ্লোবিন টনিস আনান, ওনার শালির খারাপ, ওনারও রক্ত কমে গেছে, উনি গোবিন্দকে খুব ভালোবাসেন। ভাবলাম বাড়ি চেঞ্জের সঙ্গে সুস্থ হওয়ার কি সম্পর্ক, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। গদাধরকে নিয়ে যাওয়ার সময় কুমুদিনী বারান্দা থেকে নেমে এসে বিস্মিত স্বরে বললেন, কি ব্যাপার, গদাধরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? অমূল্যবাবু বললেন, আমার বাড়িতে, এখানে সেবা আর চিকিৎসা ঠিক মতন হচ্ছে না। কুমুদিনীর দুই চোখে ক্রোধ আর নিরাশা ফুটে উঠল। ধীরে ধীরে তিনি বললেন, বেশ, আপনার যা ভালো বোঝেন করুন, গদাধর ভালো হলেই আমি খুশি। সেদিন সন্ধ্যার পর থেকে মুষলধারে বৃষ্টি নামল। গাছপালার ওপরে রিমঝিম আওয়াজ, মেঘের গর্জনের সঙ্গে সঙ্গে পাহাড়ের ওপর থেকে হুড় হুড় করে বৃষ্টির ধারা নেমে আসা শব্দ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়লুম। অনেক রাতে আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে ধর্মড়িয়ে বিছানার উপরে উঠে বসে মনে হলো জানলার শার্সির ওপরে বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে। প্রথমটা ভাবলাম আমারই মনের ভুল। বাইরে তখন সমান্তরে বৃষ্টি ঝরছে, বাজ রাখছে ও ঝড় হই হই করছে। এমন দুর্যোগে শার্সির ওপরে করাঘাত করতে আসবে কে? হয়তো ঝোড়ো হাওয়া ঘরের মধ্যে ঢুকতে চায়। আবার বিছানার উপরে শুয়ে পড়লুম, কিন্তু সঙ্গে সঙ্গে তখনই শার্সির ওপরে আবার শব্দ হলো, ঠক ঠক ঠক, ঠক ঠক ঠক, ঠক ঠক ঠক। সবিস্ময়ে বিছানার ওপর থেকে লাফিয়ে পড়লুম। আর তো কোনো সন্দেহই নেই, কে এলো? এই বন জঙ্গল পাহাড়ের দেশে এই ঝড় বৃষ্টি অন্ধকারে কে আমার ঘরের ভেতরে ঢুকতে চায়? অজানা বিদেশ বলে শোবার বালিশের তলায় একটা টর্চ রেখে দিতাম। টপ করে টর্চটা তুলে নিয়ে জেলে জানলার উপরে আলোটা ফেললুম। সেই তীব্র আলোতে দেখলাম বদ্ধ শার্সির ওপরে দুই হাত ও মুখ রেখে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। ঝোড়ো হাওয়ায় রাশি রাশি কালো কালো লম্বা চুল এসে তার সারা মুখখানেকে আচ্ছন্ন করে ফেলেছে, এবং সেই চুলের ফাঁকে ফাঁকে আগুনের মতো দপ দপ করে জ্বলছে তার বিস্ফারিত চক্ষু। পর মুহূর্তে মুখখানা আলোক রেখার বাইরে শাঁস করে সরে গেল। এ কি দুঃস্বপ্ন? ভয়ে মুষড়ে আলো নিভিয়ে বিছানার উপরে কাঁপতে কাঁপতে বসে পড়লুম। আতঙ্কে সারা রাত আর ঘুম হলো না। কেবলই মনে হতে লাগলো শার্সির কাঁচ ভেঙে ওই বুঝি এক অমানুষিক মূর্তি ঘরের ভেতর হুড়মুড় করে ঢুকে পড়ে। জানলা দিয়ে সকালের আলো ঘরের ভেতর এসে পড়েছে, কিন্তু তখনও আমি জড়ভরতের মতো বিছানার উপরে আড়ষ্ট হয়ে বসে আছি। এমন সময় বাইরে থেকে শুনলাম আমার নাম ধরে ডাকছেন অমূল্যবাবু। স্বস্তির নিঃশ্বাস ফেলে তাড়াতাড়ি উঠে দরজা খুলে দিলুম। অমূল্যবাবু ঘরের ভেতরে এলেন, একটু গম্ভীর। আমি জিজ্ঞাসা করলাম, এত ভোরে আপনি যে? গদাধরের অসুখ বেড়েছে নাকি? অমূল্যবাবু বিছানার উপর বসতে বসতে হাসি মুখে বললেন, বেড়েছে কি, এই অল্প সময় গদাধর প্রায় সেরে উঠেছে।
আমি বিস্ময়ে বললাম, বলেন কি, কি করে সারলো? অমূল্যবাবু বললেন, গদাধরের তো কোনো অসুখ হয়নি, সে পড়েছিল পিশাচের পাল্লায়। চেষ্টা করেও আমি হাসি থামাতে পারলাম না। কৌতুক ভরে বললাম, আপনি কি চারিদিকে এখন পিশাচের স্বপ্ন দেখছেন? অমূল্যবাবু অটল ভাবেই বললেন, তোমার যা ইচ্ছে হয় বলো, আমি কোনো প্রতিবাদ করব না। গদাধর কেন বেঁচেছে জানো? কাল 3 রাত তার শিয়রে বসে আমি পাহারা দিয়েছি বলে কারুকে তার ত্রিসীমানায় আসতে দিইনি। কাল রাতে আবার যদি কেউ তার রক্ত শোষণ করত, তাহলে আজ আর তাকে জীবিত দেখতে পেতে না। আমি সবিস্ময়ে বললাম, ও রক্ত শোষণ? অমূল্যবাবু, কি আপনি বলছেন? কে তার রক্ত শোষণ করত? অমূল্যবাবু কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন, তারপরে ধীরে ধীরে বললেন, তোমার ও কথার কোনো জবাব আগে আমি দেব না। কাল রাতে আমি সচক্ষে কি দেখেছি তোমার কাছে আগে সে কথাই বলতে চাই। তুমি জানো আমার বাড়িটা দোতলা। গদাধরকে আমি দোতলার ঘরেই শুইয়ে রেখেছিলাম। পাহারা দেবার জন্য তার পাশে বসে কাল সারা রাত আমি কাটিয়ে দিয়েছি। কালকের রাতের ঝড় বৃষ্টির কথা তুমিও টের পেয়েছো বোধহয়। মাঝরাত্রে ঝড় বৃষ্টির বেগ অত্যন্ত বেড়ে ওঠে। সেই সময় বই পড়তে পড়তে হঠাৎ আমি মুখ তুলে দেখি জানলাটা ঠিক বাইরেই একটা স্ত্রী মূর্তি দাঁড়িয়ে রয়েছে। দোতলার ঘর, মাটি থেকে সেই জানলাটা অন্তত 20 ফুট উঁচু। সেখানে কোনো স্বাভাবিক মানুষের মূর্তির আবির্ভাব যে সম্ভবপর নয়, এই কথা তুমি বুঝতেই পারছো। আমি অবাক হয়ে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইলাম। ঘরের আলো তার মুখের ওপর গিয়ে পড়েছিল। তাকে দেখেই আমি চিনতে পারলাম। কে সে, কিছু আন্দাজ করতে পারো? আমি হতভম্বের মতো ঘাড় নেড়ে বললুম, না। অমূল্যবাবু বললেন, সে মূর্তি হচ্ছে মিসেস কুমুদিনী চৌধুরী। কুমুদিনী খুব হাসি মুখে আমার দিকে তাকিয়েছিলেন। আমি তাকে দেখেই উঠে দাঁড়ালুম। তারপর সার্সি খুলে খড়খড়ির পাল্লা দুটো বন্ধ করে দিলুম সজোরে। আমাকে বাধা দেবার জন্য মূর্তিটা তাড়াতাড়ি হাত বাড়িয়ে এগিয়ে এলো, কিন্তু বাধা দিতে পারলো না। আমার মনে হলো জানলা বন্ধ করার সময় তার ডান হাতখানা পাল্লার তলায় পড়ে চেপটে গেল। তারপরেও জানলার উপরে আরো কয়েকবার করাঘাতের শব্দ শুনতে পেলুম, কিন্তু সেদিকে আমি আর ভ্রুক্ষেপ করলুম না। এখন বলো, আমার কথা পাগলের গল্প বলে মনে হচ্ছে? আমি রুদ্ধশ্বাসে বলে উঠলাম, অমূল্যবাবু, অমূল্যবাবু, আপনি কি বলছেন? মিসেস কুমুদিনী চৌধুরী? অমূল্যবাবু বাধা দিয়ে বললেন, শোনো, টেলিগ্রামে আমি আর এক খবর আনিয়েছি। পেশোয়ারে মিসেস কুমুদিনী চৌধুরীর স্বামী মারা যান অ্যানিমিয়া রোগে, আর মিসেস কুমুদিনী চৌধুরীও তার মৃত্যুর 15 দিন আগে দেহত্যাগ করেছেন। আমার সর্বশরীর কেমন যেন করতে লাগলো। টেবিলের একটা কোণ ধরে চেয়ারের উপর বসে পড়লাম। অনেকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে অমূল্যবাবুর কাছে আমিও কাল রাত্রে যা দেখেছি সেই ঘটনাটা খুলে বললাম। অমূল্যবাবু কি একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ দরজার দিকে তাকিয়ে থেমে গেলেন। ফিরে দেখলাম বাংলোর সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে এসেছেন মিসেস কুমুদিনী চৌধুরী। তাকে দেখেই সর্বপ্রথমে আমার চোখ পড়ল তার ডান হাতের দিকে। তাঁর ডান হাতে ব্যান্ডেজ বাঁধা। কুমুদিনী আস্তে আস্তে অমূল্যবাবুকে আমার ঘরে দেখেই থমকে দাঁড়িয়ে পড়লেন। তার চোখ মুখে এমন একটা অমানসিক বিশ্রী ভাব জেগে উঠল, যা কোনোদিন কোনো মানুষের মুখে আমি লক্ষ্য করিনি। তারপরে এদিক বিদিক জ্ঞান হারিয়ে তীরের মতন তিনি বারান্দার উপর দিয়ে নেমে গেলেন এবং সেই রকম বেগেই সামনের দিকে ছুটে চললেন। আমি দ্রুত পদে এগিয়ে গিয়ে চেঁচিয়ে উঠলাম, মিসেস চৌধুরী সাবধান, ট্রেন ট্রেন! কিন্তু আমার মুখের কথা মুখেই রইল। আমার বাংলোর সামনে দিয়ে যে রেলপথ চলে গেছে, কুমুদিনী তার উপরে গিয়ে দাঁড়াতেই একটা ইঞ্জিন হুড়মুড় করে একেবারে তার দেহের উপরে এসে পড়লো। ভয়ে আমি দু চোখ বুজে ফেললাম। সঙ্গে সঙ্গে শুনলাম তীক্ষ্ণ এক মর্মভেদী আর্তনাদ।
তারপরে সব স্তব্ধ। খানিকক্ষণ আচ্ছন্নের মতো দাঁড়িয়ে রইলাম। আমার চারিদিকে পৃথিবী যেন ঘুরতে লাগলো, এবং সেই অবস্থাতে শুনলো অমূল্যবাবু বলছেন, স্থির হও ভাই, স্থির হও। ট্রেনে যে চাপা পড়লো ও কোনো মানুষের দেহ নয়, ও হচ্ছে কোনো পিশাচের আশ্রিত দেহ। ঝাঁঝার গোরস্থানে মিসেস কুমুদিনী চৌধুরীর দেহ কবর দেওয়া হলো। তারপর মাসখানেক কেটে গেল। এই ভীষণ ঘটনার ছাপ আমাদেরও মনের ওপর থেকে ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসতে লাগলো। কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত একটা বিষয় সম্বন্ধে এখনো আমার মনের ধাঁধা ঘুচল না। ঝাঁঝায় রক্ত স্বল্পতার রোগের বাড়াবাড়ি এখনো কমলো না কেন, তাই নিয়ে প্রায়ই আমাদের মধ্যে আলোচনা হয়। অমূল্যবাবু পর্যন্ত ধাঁধায় পড়ে গেছেন। তিনিও মাঝে মাঝে আশ্চর্য হয়ে বলেন, তাই তো হে, রক্তাল্পতা রোগটা এখানে সংক্রামক হয়ে দাঁড়ালো নাকি? এর কারণ তো কিছুই বোঝা যাচ্ছে না। কিছুদিন পরে একদিন নদীর ধার থেকে ফিরতে আমার রাত হয়ে গেল। সে রাতটা ছিল চমৎকার পরিপূর্ণ পূর্ণিমা। নদীর জলকে যেন মেঝে ঘষে রূপোর মতো চকচকে করে তুলেছে, এবং চারিদিক ধপধপ করছে প্রায় দিনের বেলার মতো। এই পূর্ণিমার শোভা দেখার জন্যই আমি এতক্ষণ নদীর ধারে অপেক্ষা করছিলাম। বিভোর হয়ে চারিদিকে তাকাতে তাকাতে বাসার পথে ফিরে আসছি। গভীর স্তব্ধতার ভিতরে ঝিল্লি রব ছাড়া আর কিছুরই সাড়া পাওয়া যাচ্ছে না। পথও একান্ত নির্জন। প্রাণে হঠাৎ গান গাইবার স্বাদ হলো। এমন রাতের সৃষ্টি তো গান গাইবার জন্যই, কিন্তু গান গাইবার উপক্রম করতেই সামনের দিকে তাকে যা দেখলাম, তাতে আমার বুকের রক্ত যেন হীন হয়ে গেল। পথের একটা মোড় ফিরে প্রায় আমার সামনে এসে দাঁড়ালেন মিসেস কুমুদিনী চৌধুরী। আমার দেখবার কোনো ভ্রম হয়নি। তেমন উজ্জ্বল পূর্ণিমায় ভ্রম হবার কোনো সম্ভাবনাই ছিল না। ভাগ্যে কুমুদিনী অন্যদিকে তাকিয়েছিলেন, তাই আমাকে তিনি দেখতে পেলেন না। আমি তাড়াতাড়ি একটা গাছের আড়ালে সরে গেলাম। কুমুদিনী সেই পথ ধরে একদিকে অগ্রসর হলেন। আমি স্তম্ভিত নেত্রে লক্ষ্য করলুম তাঁর দেহ যেন মাটির ওপর দিয়ে পা ফেলে হেঁটে যাচ্ছে না, শূন্য দিয়ে ভেসে যাচ্ছে একখানা মেঘের মতন। পথের বাঁকে সেই অদ্ভুত ও ভীষণ মূর্তি অদৃশ্য হয়ে গেল, এবং আমিও ছুটতে লাগলাম রুদ্ধশ্বাসে, আতঙ্কে ও বিস্ময়ে বিহ্বল হয়ে। ছুটতে ছুটতে একেবারে অমূল্যবাবুর বাড়িতে। অমূল্যবাবু বৈঠকখানায় একলা বসে বই পড়ছিলেন। হঠাৎ আমাকে সেইভাবে সেখানে গিয়ে পড়তে থেকে নির্বাক বিস্ময়ে আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইলেন। প্রায় রুদ্ধস্বরে বলে উঠলাম, মিসেস চৌধুরী, মিসেস চৌধুরী। অমূল্যবাবু, এই মাত্র মিসেস চৌধুরীর সঙ্গে আমার দেখা হলো। অমূল্যবাবু সিধে হয়ে দাঁড়িয়ে উঠে বললেন, তার মানে? আমি হাঁপাতে হাঁপাতে বললাম, নদীর পথ দিয়ে ফিরে আসছিলাম মিসেস কুমুদিনী চৌধুরী প্রায় আমার পাশ দিয়ে এই মাত্র চলে গেলেন। তুমি ঠিক দেখেছ। আপনাকে যেমন ঠিক দেখছি, তাকেও ঠিক তেমনি দেখেছি। ওঠো ওঠো, আর দেরি নয়, এখনই আমার সঙ্গে চলো। এখন কোনো কথা জিজ্ঞাসা করো না। অমূল্যবাবু হাত ধরে আমাকে টেনে নিয়ে দ্রুত পদে ঘর থেকে বেরিয়ে এলেন। এরপরে বাগানের কোণ থেকে একটা শাবল ও একখানা কোদাল তুলে নিয়ে কোদালখানা আমার হাতে দিয়ে বললেন, এসো। আমি যন্ত্র চালিতের মতো তার সঙ্গে চললুম। আবার সেই নদীর পথ, চারিদিকে তেমনি নীরব নির্জন, আকাশে তেমনি স্বপ্নময় চাঁদের হাসি। নিবিড় বন জঙ্গল ও পাহাড়ের পর পাহাড় দাঁড়িয়ে আছে যেন ছবিতে আঁকা। কিন্তু সেসব দৃশ্য দেখবার মতো মনের অবস্থা তখন আমার ছিল না। আমার প্রাণ থেকে সমস্ত কবিত্ব তখন কর্পূরের মতো উবে গিয়েছিল। ঘাসের ওপরে বড় বড় গাছের ছায়া নড়ছে, আর আমি চমকে চমকে উঠছি। নিস্তব্ধতা বিদীর্ণ করে একটা পেঁচা চেঁচিয়ে উঠল। শিউরে উঠে আমি ভাবলুম, ঝোপে ঝোপে আড়ালে আবছায়ায় যেন অশরীরী দুষ্ট আত্মা রক্ত তৃষায় উন্মুখ হয়ে আছে। ওই নিশাচর পাখিটা যেন তাদেরই সাবধান করে জানিয়ে দিল, তোমরা প্রস্তুত হও, পৃথিবীর শরীরী প্রাণী আসছে। ওই তো ঝাঁঝার গোরস্থান। কবরের পর কবর সারি সারি দেখা যাচ্ছে, তাদের উপর ইটের বা পাথরের গাঁথনি।
পাশ থেকে নদীর জলের তান ভেসে আসছে অশ্রান্ত তালে। আমার মনে হলো এতক্ষণ এইসব কবরের পাথরের উপরে যেসব ছায়া দেহ বসে বসে রাত্রি যাপন করছিল, আচম্বিতে জীবিত মানুষের আবির্ভাবে অন্তরালে গিয়ে নদীর সঙ্গে স্বর মিলিয়ে তারা ভয়াবহ কানাকানি করছে। একটা ঝোপের ভেতরে আমাকে টেনে নিয়ে গিয়ে অমূল্যবাবু বললেন, এইখানে স্থির হয়ে লুকিয়ে বসে থাকি, এসো, সাবধান, কোনো কথা কইও না। সারা রাত সেখানে আড়ষ্ট হয়ে দুজনে বসে রইলুম। সেদিনকার সেই রাতটাকে আর পৃথিবীর রাত বলে মনে হলো না। ইহলোকে থেকেও আমরা যেন পরলোকের বাসিন্দা হয়েছি। চাঁদ পশ্চিম আকাশের শেষ প্রান্তে পূর্ব দিকে ধীরে ধীরে যেন মৃত রাত্রির বুকের রক্ত ঝরে পড়তে লাগলো। ভোর হচ্ছে। হঠাৎ অমূল্যবাবু আমার গা টেপলেন। চমকে ফিরে দেখি নিবিড় বনের ভেতর থেকে মেঘের মতো গতিতে এক অপার্থিব নারী মূর্তি বাইরে বেরিয়ে আসছে, মিসেস কুমুদিনী চৌধুরী। অমূল্যবাবু আমার কানে কানে বললেন, আজকের রাতের মতো পিশাচির রক্ত পিপাসা শান্ত হলো। মিসেস চৌধুরীর দেহ ধীরে ধীরে গোরস্থানের ভেতরে গিয়ে ঢুকলো। একটা কবরের ওপরে গিয়ে এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়ালো। তারপর আচমকা শূন্যে দুই হাত তুলে এমন প্রচন্ড তীক্ষ্ণ স্বরে আমার সমস্ত বুকটা যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কি পৈশাচিক শীতল হাসি! তারপর দেখলুম তার দেহটা ধীরে ধীরে মাটির ভেতরে নেমে যাচ্ছে। খানিক পরে সে একেবারে অদৃশ্য হয়ে গেল। পূর্বাকাশে সূর্যের প্রথম ছটা জেগে উঠল। অমূল্যবাবু এক লাফে দাঁড়িয়ে উঠে বললেন, আর অপেক্ষা নয়, শীঘ্রই আমার সঙ্গে এসো। আমরা মিসেস চৌধুরীর কবরের ওপরে গিয়ে দাঁড়ালুম। অমূল্যবাবু বললেন, আমি শাবল দিয়ে মাটি খুঁড়ি আর তুমি কোদাল দিয়ে মাটি তোলো। তার এই অদ্ভুত আচরণের কারণ কি জিজ্ঞাসা করলাম না, কারণ আমি তখন আচ্ছন্নের মতো ছিলাম। তিনি যা বলেন আমি তাই করি। অল্পক্ষণ পরে কফিনটা দেখা গেল। অমূল্যবাবু বললেন, দেখো, এইবারে আমি কফিনের ডালাটা খুলবো। তারপর আমি যা করব তুমি তাতে আমাকে বাধা দিও না। খালি এইটুকু মনে রেখো, কফিনের ভেতরে যে দেহ আছে তা কোনো মানুষের দেহ নয়। অমূল্যবাবু দুই হাতে কফিনের ডালাটা খুলে ফেললেন। আমি স্তম্ভিত চক্ষে দেখলুম কফিনের ভেতরে শুয়ে আছেন মিসেস চৌধুরীর পরিপূর্ণ দেহ। সে দেহ দেখলে মনে হয় না তা কোনোদিন ট্রেনে কাটা পড়েছিল। সেটা 1 মাস আগে কবর দেওয়া কোনো গলিত মৃতদেহেরও নয়। তার তাজা মুখ অত্যন্ত প্রফুল্ল। তার ওষ্ঠাধারের চারপাশে তরল রক্ত ধারা লেগে রয়েছে এবং তার জীবন্ত চোখ দুটো সহাস্য দৃষ্টিতে আমার মুখের পানে তাকিয়ে আছে। অমূল্যবাবু দু হাতে শাবলটা হঠাৎ মাথার উপরে তুলে ধরলেন। তারপরে সজোরে ও সবেগে শাবলটা মৃতদেহের বুকের উপর বসিয়ে দিলেন। ইঞ্জিনের বাঁশির আওয়াজের মতো তীব্র দীর্ঘ আর্তনাদে আকাশ বাতাস পরিপূর্ণ হয়ে গেল। তারপর সব চুপচাপ।